ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের অনির্দিষ্ট সমাকলন শেখাবো। তো তোমাদের ক্লাস 12-এর বইয়ে অনির্দিষ্ট সমাকলনের প্রায় 5টা চ্যাপ্টার আছে, সবটাই অনির্দিষ্ট সমাকলন। প্রথমে লেখা আছে অনির্দিষ্ট সমাকলন, তারপরে দেখবে অনির্দিষ্ট সমাকলন প্রতিস্থাপন, প্রতিস্থাপনের 2টো চ্যাপ্টার আছে, তারপর আছে আংশিক সমাকলন, তারপর আছে বিশেষ আকারে অপেক্ষক সমাকলন, তারপরে হবে নির্দিষ্ট সমাকলন। তো নির্দিষ্ট সমাকলন যখন করাবো তখন অনির্দিষ্ট সমাকলন আর নির্দিষ্ট সমাকলনের কি পার্থক্য তখন বলবো। তো এখন তোমাদের বইয়ের 12-এর বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা অনির্দিষ্ট সমাকলন, সেটাই মূলত শেখাবো। এখানে আজকে কি শেখাবো, সমাকলনটা কি পরীক্ষায় পড়ে না, কাকে বলে পরীক্ষায় পড়ে না, কিন্তু সমাকলনের সূত্রের সাহায্যে আমরা কি করে অঙ্কতে সেই সূত্রগুলো প্রয়োগ করব, অঙ্কগুলো সমাধান করব, পরীক্ষাতে মূলত অঙ্কগুলো আসে, সেটাই আমরা এই ভিডিওর মধ্যে শিখব। তো এসব শুরু করি অনির্দিষ্ট সমাকলন। দেখো এখানে লেখা আছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রালও বলতে পারি, অনির্দিষ্ট সমাকল। তো তোমরা ডেরিভেটিভ জানো, ক্লাস 11-এ তোমরা ডেরিভেটিভ শিখে এসেছো। ডেরিভেটিভ কীরকম দেখো, দু একটা উদাহরণ দিচ্ছি। তোমরা ডি ডিএক্স অফ মনে করো সাইন এক্স, এটা তোমাদের মুখস্থ আছে, কত হয় না কস এক্স হয়। আবার দেখো ডি ডিএক্স অফ কস এক্স কত হয় না মাইনাস সাইন এক্স হয়। আবার দেখো ডি ডিএক্স অফ লগ এক্স কত হয়, বেশি আছে, কিছু দিনই মানে বেশি, এটা হয় 1/x। এইগুলো তোমরা শিখে এসেছো। তো এখন আমি যেহেতু আজকে ইন্টিগ্রেশন শেখাবো, দেখো এই ডিডিএক্স মানে ডেরিভেটিভ, তেমনি ইন্টিগ্রেশনে একটা সিম্বল আছে। কেমন সিম্বল, এই দেখো এস এর মতো, একটু লম্বা করে দেবে, ইন্টিগ্রেশন, আর এখানে দিলাম এফএক্স ডিএক্স। তো এই এফএক্সটা হচ্ছে ফাংশন। কি ফাংশন, ধরো এখানে এফএক্স এর জায়গায় cos x থাকতে পারে, sin x থাকতে পারে, 1/x যাই থাকুক না কেন, এগুলো জায়গায় এফএক্স হচ্ছে একটা ফাংশন। তো এটাকে বলা হয় ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স। তো আমরা একটা সহজ জিনিস বলছি, দেখো ইন্টিগ্রেশন মনে করো সাইন, আচ্ছা সাইন না দিয়ে cos দিই, cos x dx কিভাবে করবো আমরা, এটা একটি ইন্টিগ্রেশন, এরকম এস এর মতো সিম্বল দেওয়া হয়, ইন্টিগ্রেশন লম্বা করে দেবে একটু, cos x dx কি হবে, এইটারই ইন্টিগ্রেশন হচ্ছে, এটা হচ্ছে আমার ফাংশন। এই দেখো fx এই ফাংশন ছিল, এই ফাংশনের ইন্টিগ্রেশন। যেমন এখানে sin x এটা ফাংশন, তার ডেরিভেটিভ করলে কি হয়, cos x হয়। আচ্ছা এখানে আমরা ইন্টিগ্রেশন করব, কার ইন্টিগ্রেশন করব, একটা ফাংশনের ইন্টিগ্রেশন করব। এখন কথা হলো এই cos x এর ইন্টিগ্রেশন করলে কত হয়, তা আমি বলে দিচ্ছি সূত্রটা কিরকম হবে। কার ডেরিভেটিভ করলে cos x হয়, অ্যান্সার হলো সেটা। তো তোমরা দেখো ডেরিভেটিভ তোমরা শিখেছো, তাহলে কি বললাম, এই যে ইন্টিগ্রেশন, যেমন দেখো এই sin x এর ডেরিভেটিভ করলে cos x হয়, মুখস্থ করেছিলে, তেমনই cos x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এখানে dx টা লিখতে হয়, ইন্টিগ্রেশন cos x dx। তাহলে cos x এর ইন্টিগ্রেশন করলে কি হয় না, আমি তোমাদের প্রশ্ন করছি যে কার ডেরিভেটিভ করলে cos x টা এসেছে, অ্যানসার হবে সেইটা। এখন তোমরা বললে তো খুব সহজ জিনিস স্যার, এই তো আপনি শেখালেন sin x এর ডেরিভেটিভ করলে cos x হয়, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি কার ডেরিভেটিভ করে cos x এসেছে, তোমরা তখন বলবে স্যার sin x এর ডেরিভেটিভ করে এইটা এসেছে। তাহলে এই যদি বলি cos x কে ইন্টিগ্রেশন করলে কত হবে, তখন তোমরা উত্তর দেবে sin x। আচ্ছা কেউ বলতে পারতো, দেখো d dx অফ sin x প্লাস 2 এর ডেরিভেটিভ করো, তোমরা শিখেছো ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ কি হবে, cos x, আর দেখো 2 ডেরিভেটিভ কত, সংখ্যা 0, তার মানে শুধু কি হচ্ছে cos x। তা কেউ তো বলতে পারতো যে স্যার এটা sin x প্লাস 2 ডেরিভেটিভ করে cos x আসবে, হ্যাঁ হবে, এর ডেরিভেটিভ করো, এটা হবে। তাহলে আমি কি শেখালাম ইন্টিগ্রেশন ব্যাপারটা, যে এখানে যে ফাংশনটা আছে ইন্টিগ্রেশন করলে কি হবে, এমন একটা ফাংশন হবে যার ডেরিভেটিভ করলে cos x এসেছে। তা তখন দেখো তোমরা বলবে স্যার কেউ বলতে পারে sin x এর ডেরিভেটিভ করলে cos x এসেছে, তাহলে sin x অ্যানসার। কেউ বলতে পারে sin x প্লাস 2 ডেরিভেটিভ করলেও তো cos x আছে, এই জায়গায় sin x প্লাস 2 ডেরিভেটিভ করলে cos x আছে, তাহলে sin x প্লাস 2 অ্যানসার। কেউ বলতে পারে sin x প্লাস 3 ডেরিভেটিভ করলেও তো স্যার cos x আসবে, তাহলে sin x প্লাস 3 ও অ্যানসার। তাহলে কোনটা অ্যানসার তখন বলা হয়, সেই জন্য এখানে একটা ওই 2 3 4 এগুলো সব একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, সেটা নামে একটা সি লেখা হয়। সিটা কি না অনির্দিষ্ট ধ্রুবক। ধ্রুবক কথাটা তোমরা জানো, সংখ্যা সাধারণত ধ্রুবক কথাটা এসেছে মানে ধ্রুব তারা থেকে, ধ্রুব তারা ফিক্সড এক জায়গায় থাকে, তেমনি ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানে অনির্দিষ্ট ধ্রুবক কেন বলা হলো, কারণ নির্দিষ্ট না, কেউ 2 বলতে পারে, কেউ 3 বলতে পারে, কেউ 4 বলতে পারে, কেউ 1/2 বলতে পারে, কেউ √2 বলতে পারে, সেই জন্য সিটাকে বলা হয় অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, সিটাকে আমরা কি বলবো, সিটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সূত্র যখন প্রয়োগ হবে তখন তোমরা লিখবে সি, এবং সিটার পরিচয় দিতে হবে, সেটা কি না যে অনির্দিষ্ট ধ্রুবক বা এনি কনস্ট্যান্ট, এই কথাটা বললেও হবে, যে কোনো ধ্রুবক। তাহলে আমরা
ইন্টিগ্রেশন মোটামুটি শিখে ফেললাম। তো দেখো যে ইন্টিগ্রেশন cos x dx তাহলে কি অ্যানসার দেবে তোমরা শুধু sin x অ্যানসার দেবে না, তোমরা দেবে sin x plus c। আচ্ছা আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো মনে করো ইন্টিগ্রেশন 1/x dx, তাহলে কি হবে তখন তোমরা দেখো এটা ফাংশন, এটা কার ডেরিভেটিভ করলে 1/x হয়, একটু আগেই দেখিয়েছিলাম যে log x এর ডেরিভেটিভ করলে 1/x হয়, তবে বেশ জানে ই থাকে, তাহলে এটা যেহেতু log x এর ডেরিভেটিভ করলে 1/x আসে, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন করলে অ্যানসার কি হবে না log x log mod দেবে প্লাস c। কেন না log যার ঘাড়ে গিয়ে পড়ে সেই সংখ্যাটা পজিটিভ, সেই সংখ্যাটা কোনোদিন নেগেটিভ হয় না, সেই জন্য log mod x plus c। তবে যদি x দাও কোনো অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে সিটা লিখতে হবে, সিটা লিখবে, সিটা কি সংক্ষেপে এরকম সিআইও লেখা হয়, সিআই মিনস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, মানে যে ইন্টিগ্রেশনের একটা ধ্রুবক, এরকম সিআই সংক্ষেপে লেখা হয়। সবসময় অনির্দিষ্ট ধ্রুবক আর লিখবো না, তোমরা প্র্যাকটিস করবে অনির্দিষ্ট ধ্রুবক লিখে, কিন্তু আমি এখন শুধু সি ইকুয়াল টু সিআই লিখে দিচ্ছি। তো তাহলে তোমরা ইন্টিগ্রেশন আশা করি শিখতে পেরেছো যে এরকম, তাহলে দেখো ইন্টিগ্রেশন 1/x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে log x plus c। তো আরেক একটা দেখাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন মনে করো cos x dx, তাহলে কি হবে cos x dx হবে, কার ডেরিভেটিভ করলে cos x আসে, দেখো cos x টা শিখিয়েছি, আচ্ছা sin x দাও এখানে sin x dx, তাহলে কার ডেরিভেটিভ করলে sin x আসে, দেখো cos x এর ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস sin x, তাহলে মাইনাস cos x এর যদি ডেরিভেটিভ করি, মাইনাস cos x এর যদি ডেরিভেটিভ করি তাহলে হবে sin x প্লাস একটা c আসবে, তাহলে সিটা কত হলো, সিটা হচ্ছে ci লিখতে হবে। দেখো মাইনাসটা বেরিয়ে আসলো, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে শুধু sin x পেয়ে যাবো, তাহলে sin x এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x plus c। আচ্ছা তোমরা যেমন ডেরিভেটিভের সূত্রগুলো মুখস্থ করেছিলে, যে sin x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ sin x, log x এর ডেরিভেটিভ 1/x, e to the power x এর ডেরিভেটিভ e to the power x, তেমনই অঙ্ক করতে গেলে কিন্তু এখানে ইন্টিগ্রেশনের সূত্র আছে, এটা জাস্ট বোঝালাম সূত্রগুলো, কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তো সূত্রগুলো আমি এখানে লিখে রাখছি, এই সূত্রগুলো আমি আরেকবার বলে দেবো, দিলে তোমরা সূত্রটা মুখস্থ করবে, তারপরেই আমি অঙ্কতে চলে যাব, কি করে অঙ্ক করতে হয়। প্রথমে সহজ অঙ্ক দেখাবো, তারপরে নেক্সট একটা ভিডিও হবে, সেখানে আমরা একটু কঠিন অঙ্ক দেখাবো, ঠিক আছে। দেখো এখানে ফর্মুলা অফ ইন্টিগ্রেশন আমি লিখে রেখেছি, ফর্মুলাগুলো একটু বলে দিই তোমাদের। x টু দি পাওয়ার n, মানে অঙ্ক করার সময় আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। যেমন দেখো তোমরা ক্লাস 10 এ মুখস্থ করো যে sin 30 এর মান কত, sin 0 এর মান কত, sin 30 হাফ, আবার এরকম যদি বলি tan 30 এর মান কত 1/√3, তোমরা বলবে স্যার sin cos ভেঙে ডান দিক থেকে, যেমন sin এর বাঁ দিক থেকে যারা যায় cos এর ডান দিক থেকে তাই আসে, এইভাবে মনে রাখবে, যেমন তোমরা রাখনি মুখস্থ করেছো, এখানেও ঠিক তাই, কার ডেরিভেটিভ করলে কোনটা আসে সেটা তোমরা জানো, আমরাও জানি তোমরাও জানো। তো এখানে অঙ্ক করার সময় ওরকম ভাবলে হবে না, এক ইনস্ট্যান্ট তোমাদের বলতে হবে, যেমন সুইচ টিপলাম আলো জ্বললো, তাই সেইভাবেই তোমাদের মুখস্থ রাখতে হবে, তবেই অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা দেখো x টু দি পাওয়ার n dx, এরকম x টু দি পাওয়ার n মানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখলে বুঝতে পারবে। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx কি হবে, n মানে সংখ্যা, তো হবে অ্যানসারটা হবে x টু দি পাওয়ার n plus 1 by n plus 1 প্লাস c, একটা c আসবে। আচ্ছা একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, দেখো বাদিকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিচ্ছি, ইন্টিগ্রেশন মনে করো x স্কয়ার dx, দেখো তখন কি হবে না, এইটা এই সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র, n মানে কত এখানে 2, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার n plus 1 মানে 2 plus 1 মানে 3 বাই ওই উপরেরটাই হবে প্লাস c। যদি x টু দি পাওয়ার 4 থাকে তাহলে কি হবে বলো তো, যদি x টু দি পাওয়ার 4 থাকে না x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c, এইভাবে আসবে। তাহলে x টু দি পাওয়ার n dx এর ফর্মুলাটা কি হলো না, x টু দি পাওয়ার n প্লাস 1 মানে পাওয়ারে যা থাকবে তার সঙ্গে এক যোগ হবে, সেটা নিচে আসবে প্লাস c লিখবে। আচ্ছা এই nটা যে সবসময় ইন্টিজার হবে তার কোনো কথা নেই, সে ভগ্নাংশ হোক যাই হোক, সে যদি 1 এর 2 হয়, x টু দি পাওয়ার 1 এর 2 এর ইন্টিগ্রেশন কি হবে, তার মানে 1 এর 2 প্লাস 1 বাই 1 এর 2 প্লাস 1, তার মানে 1 এর 2 প্লাস 1 মানে কত হলো 3 এর 2, আর নিচেও হবে 3 এর 2 প্লাস একটা c লিখবে। ধরো তাহলে এই সূত্র শিখে গেলাম যে x টু দি পাওয়ার n dx থাকলে আমরা কি লিখবো, পাওয়ারে 1 যোগ হবে এবং এই সংখ্যাটা টোটালটাই নিচে আসবে আর সঙ্গে প্লাস c হবে। আচ্ছা এবার দেখো ইন্টিগ্রেশন cos x dx কি হবে, এটা তো ভুলে গেলেও মনে আসবে, কেন না কার ডেরিভেটিভ করলে cos x হয় না sin x, তাহলে অ্যানসার হবে sin x plus c। তাছাড়া মুখস্থ রাখবে cos x এর ইন্টিগ্রেশন করলে কি হয় sin x plus c, sin x এর ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cos x plus c, এগুলো আমরা আগেও দেখিয়েছিলাম। আচ্ছা এবার দেখো sec স্কয়ার x dx, এগুলো ওই ডেরিভেটিভ যেহেতু মুখস্থ আছে ওভাবেই এসে যায়, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এখানে দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, কার ডেরিভেটিভ করলে sec স্কয়ার x হয়, tan x এর ডেরিভেটিভ করলে সেই জন্য দেখো tan x plus c।
আচ্ছা কোসেক x স্কয়ার x dx তার ইন্টিগ্রেশন করলে কি হবে ইন্টিগ্রেশন দেখ একটা ইন্টিগ্রেশন সিম্বল থাকবে আর একটা dx থাকবে মাঝখানে থাকবে ফাংশনটা তো কোসেক x স্কয়ার ইন্টিগ্রেশন করলে কি হয় কার ডেরিভেটিভ করলে কোসেক x স্কয়ার x হয় না মাইনাস cot x এর ডেরিভেটিভ করলে কোসেক x স্কয়ার x হয় সেইজন্য आंसर হলো মাইনাস cot x প্লাস c আচ্ছা দেখ ইন্টিগ্রেশন sec x tan x কেবলমাত্র sec x tan x ই থাকতে হবে sin x cos x থাকলে হবে না তাহলে sec x tan x কার ডেরিভেটিভ করলে sec x tan x আসে না sec x এর ডেরিভেটিভ করলে হয় sec x tan x সেই জন্য sec x tan x এর ইন্টিগ্রেশন করলে কি হবে অ্যানসারটা হলো sec x c তারপরে দেখো 7 নম্বর ফর্মুলা সাথে আছে দেখো সাথে আছে এই দুটো পড়া আমি বলছি সাথে দেখো সাথে আছে cosec x cot x তাহলে কার ডেরিভেটিভ করলে cosec x cot x আসে না সেটা হচ্ছে মাইনাস cosec x এর ডেরিভেটিভ করলে হয় cosec x cot x দেখো সেইজন্য cosec x cot x এর ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস cosec x প্লাস c আচ্ছা e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হবে e টু দি পাওয়ার x কেন না e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলেই e টু দি পাওয়ার x হয় তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x প্লাস c e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x আসে আচ্ছা a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হবে মুখস্থ রাখবে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করলে পাশে আসবেই দেখো তোমরা a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ শিখেছো আমি একটু জায়গা মুছে দিই এই দিকটা তো তোমাদের বুঝিয়ে দিয়েছি তাহলে ব্যাখ্যাগুলো দিতে পারবো আচ্ছা দেখো একটু মুছে দিচ্ছি জায়গাটা দিয়ে দেখো a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয় ডেরিভেটিভ করলে কি হয় a টু দি পাওয়ার x এর যদি তুমি ডেরিভেটিভ করো এরকম লিখতে সেক্ষেত্রে কি হতো না a টু দি পাওয়ার x যা ছিল তাই বসে থাকতো আর সঙ্গে কি আসতো log a টু দি বেস c মানে এটা গুণে আসতো আর ইন্টিগ্রেশন করলে a টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন করলে কিছুই না ওই a টু দি পাওয়ার x উপরে থাকবে নিচে আসবে তো ভাগে আসবে log a টু দি বেস e প্লাস c তাহলে ডেরিভেটিভ করলে গুণে আসে আর ইন্টিগ্রেশন করলে ভাগে আসে তাই লিখেছি দেখো a টু দি পাওয়ার x dx ইন্টিগ্রেশন করলে কি হয় a টু দি পাওয়ার x বাই log a প্লাস c আচ্ছা 1 বাই x dx এটা আগেও শিখেছি বলো তো 1 কার ডেরিভেটিভ করলে 1 বাই x হয় log x এর ডেরিভেটিভ করলে কিন্তু বেসটা হচ্ছে কিছু মানে এখানে e আছে e ছাড়া ডেরিভেটিভ হয় না আচ্ছা হয় তখন বেসটা e তে কনভার্ট করে নিতে হয় তো দেখো এখানে লিখেছি একটা 11 নম্বরে a fx dx এখানে কোনো ফাংশন দেইনি fx মানে যে কোনো ফাংশন a মানে হচ্ছে কনস্ট্যান্ট যদি কোনো কনস্ট্যান্ট ফাংশনের সঙ্গে গুণ থাকে তাহলে কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে দেখো এটা ইন্টিগ্রেশন হলো না এই এটা কি হয়েছে এই ইন্টিগ্রেশন তার বাইরে এসেছে আর ভিতরে যে ফাংশন থাকবে তার ইন্টিগ্রেশন হবে আচ্ছা একটা एग्जांपल দিই দেখো মনে করো ইন্টিগ্রেশন 2 sin x তোমরা sin x এর ডেরিভেটিভ সরি ইন্টিগ্রেশন শিখেছো তো দেখো 2টা কনস্ট্যান্ট 2টা তাহলে কি হবে ইন্টিগ্রেশনের বাইরে আসবে আর sin x এর ইন্টিগ্রেশন হবে আচ্ছা বলো তো এখন তোমরা sin x এর ইন্টিগ্রেশন করলে কি হয় ফর্মুলা শিখেছিলাম যদিও মুছে দিয়েছি sin x এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x এটা মুখস্থ রাখবে তাহলে এখানে দিলাম মাইনাস cos x এর ব্র্যাকেট দেবে যেহেতু মাইনাস এসেছে প্লাস c তাহলে অ্যানসার কত হলো -2 cos x plus c তাহলে বুঝতে পারলে যে এই যে সূত্রটা 11 তে লিখেছি মানে কোন a fx মানে এটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে আর fx এর ইন্টিগ্রেশন হবে অর্থাৎ কোনো কনস্ট্যান্ট যখন ফাংশনের সঙ্গে গুণ থাকবে তাহলে কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে এবং ফাংশনের ইন্টিগ্রেশন হবে ঠিক ডেরিভেটিভও তোমরা এরকম করেছিলে যখন কোনো ডেরিভেটিভ কোনো ফাংশনের সঙ্গে কোনো কনস্ট্যান্ট গুণ থাকতো তখন ডেরিভেটিভ করার সময় 2টা ডেরিভেটিভের বাইরে চলে আসতো এবং ফাংশনটা ডেরিভেটিভ হতো ইন্টিগ্রেশনও ঠিক সেম আচ্ছা তারপরে দেখো 12 নম্বর ফর্মুলা এখানে f1x f2x ডট করে এখানে দেওয়া আছে ইনটু dx তার মানে কতগুলো ফাংশন যোগ বা বিয়োগের আকারে লেখা আছে তাহলে গোটাটার ইন্টিগ্রেশন করলে কি হবে না বলছে যদি আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে যোগ করি তাই হবে দেখো শুধু f1x dx তার ইন্টিগ্রেশন f1x এর ইন্টিগ্রেশন হয়েছে f2x এর ইন্টিগ্রেশন হয়েছে ডট যতগুলো এরকম থাকুক না কেন একসঙ্গে যদি যোগ বা বিয়োগের আকারে থাকে তাহলে আমরা প্রত্যেকটা ফাংশনের আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে যোগ করে দেব একটা एग्जांपल দিচ্ছি দেখো মনে করো এখানে আছে x sin x ওকে দেখো এখানে দুটো ফাংশন নিচ্ছি মানে একটা ফাংশন প্লাস আরেকটা ফাংশন তাহলে এরকম তো কোনো সূত্র আমি তোমাদের শেখান যে দুটো ফাংশন যোগ থাকলে আমরা কি করব না যোগ থাকলে কি বললাম এই যে 12 নম্বর ফর্মুলা মানে একবার এর ইন্টিগ্রেশন হবে একবার এর ইন্টিগ্রেশন হবে মানে আমি লিখতে পারি একবার এটা দেখো x dx প্লাস আছে বলে প্লাস মাইনাস থাকলে মাইনাস দিতাম ইন্টিগ্রেশন sin x dx এইবার দেখো আমরা এটা সূত্র x মানে কোন সূত্র প্রয়োগ করবে প্রথম যেটা 1 নম্বরে লিখেছিলাম কি সূত্র না দেখো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এখানে n এর মান কিছু নেই মানে কত আছে 1 আছে তার মানে সূত্র কি হতো আমাদের এই সূত্রটা যা x টু দি পাওয়ারে 1 বাড়বে তলায় সেটা হবে আর e প্লাস c হবে তাহলে এটা কত হবে দেখো কিছু নেই মানে তো
কিছু নেই মানে তো 1 আছে, তার মানে x⁴ 1 + 1 মানে 2/2 + c। আর সিটা আছে, সিটা আমরা এখানে লিখবো না, কেন লিখবো না পরে বলছি। আচ্ছা প্লাস বাট sin x ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, তাহলে কি হয় মাইনাস cos x, তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস cos x একেবারে c লিখবো কেন না, এর একটা ধ্রুবক এর একটা ধ্রুবক, মনে করে ধ্রুবক c1, এর জন্য একটা ধরে c2, দুটোই তো অনির্দিষ্ট, তাহলে c1 আর c2 যোগ করলে কি হতো, সেই একটাই ধ্রুবক c, সেই জন্য দুটোই যখন অনির্দিষ্ট ওই জন্য একটা ধ্রুবক দ্বারা প্রকাশ করলাম। তাহলে ইন্টিগ্রেশন যখন এরকম অনেকগুলো ইন্টিগ্রেশন করবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ধ্রুবক লেখার দরকার নেই, ইন্টিগ্রেশন কমপ্লিট হবে তার লাস্টে একটাই ধ্রুবক c লিখে দেবে। তাহলে দেখো এটা আমরা শিখলাম যে প্লাস বা মাইনাস থাকলে তাহলে আমরা এরকম আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি, মাইনাস থাকলেও করতে পারতাম। আচ্ছা তাহলে কি শিখলাম, যে ইন্টিগ্রেশনের সময় যদি ফাংশনের সঙ্গে কোনো কনস্ট্যান্ট গুণ থাকে তাহলে সেই কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। আর কি শিখলাম, যে যদি কোনো ফাংশনগুলো যোগ বা বিয়োগের আকারে থাকে, এই 12 নম্বর যে ফর্মুলা, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, যোগ আছে, যোগ বা যদি বিয়োগও থাকে তাহলেও তোমরা এরকম আলাদা আলাদা করে লিখতে পারো। কিন্তু যদি গুণ থাকে, দেখো যদি গুণ থাকে কি হবে, ধরো এরকম আছে ইন্টিগ্রেশন অফ x ইনটু sin x dx, গুণ আছে, তখন আমরা কি করব, গুণ থাকলে কি আলাদা আলাদা করে গুণ করে দেবো না, এই গুণের জন্য একটা সম্পূর্ণ চ্যাপ্টার আছে তার নাম আংশিক সমাকলন। যখন আংশিক সমাকলন শেখাবো তখন এই গুণ থাকলে আমরা কি করব সেটা আমরা শিখবো। তাহলে এখন শুধু সেপারেট করতে পারি কেবলমাত্র যোগ আর বিয়োগ, আর সংখ্যা যদি কোনো ফাংশনের সঙ্গে গুণ থাকে সেই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। এরপরে দেখো যদি ভাগ থাকে, চারটিতে অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ, তোমরা সেটাও শিখেছো। যাই হোক, তো এই ভাগ থাকলে কি হবে, ভাগের কোনো সূত্র নেই, ডেরিভেটিভের কিন্তু যোগ থাকলে আলাদা করা যেত, বিয়োগ থাকলে আলাদা করা যেত, গুণের সূত্র আছে, ভাগেরও সূত্র ছিল ডেরিভেটিভের ক্ষেত্রে, কিন্তু ইন্টিগ্রেশনে যোগ থাকলে আলাদা করা যাবে, বিয়োগ থাকলে আলাদা করা যাবে, গুণ থাকলে সূত্র আছে, সেটা আংশিক সমাকলনে শেখাবো, আর ভাগের কোনো সূত্র নেই। তাহলে ভাগ থাকলে অঙ্ক কী করে করবো সেটা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আসুক, প্রতিস্থাপনা আছে কিভাবে করতে হয় তখন শেখাবো। আপাতত জেনে রাখো যে যোগ আর বিয়োগ থাকলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। আর দুটো ফর্মুলার উপর আমি লিখে রেখেছি, দেখো 13 আর 14তে 13টা লেখা আছে, দেখো cos of mx dx, মানে m মিনস একটা সংখ্যা, যে কোনো সংখ্যা, শুধু আমি তো cos x দিয়ে শিখেছি, শুধু cos x থাকলে কি হয় তোমরা বলে শিখেছিলে sin x + c, যদি কোনো সংখ্যা গুণ থাকে সেই সংখ্যাটা শুধু তলায় আসবে, কিছুই না। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দেখলে বুঝতে পারবে। মনে করো এরকম একটা অঙ্ক দিল, ইন্টিগ্রেশন অফ cos of 3x dx, তাহলে কি করবে তুমি, আমি তো cos x শিখেছি, 3x তো শেখাইনি। ডেরিভেটিভ বলে তোমরা যেমন z পুট করতে, এখানে এরকম পুটের কোনো গল্প আপাতত নেই। তো আমরা তাহলে কি করব, যদি এরকম সিম্পল থাকে আমরা কি করব, cos x এর যে রুল, কি রুল না sin x, তাহলে sin 3x বসলো, 3 থাকার জন্য এটা /3 হবে আর একটা প্লাস c হবে, ঠিক আছে। তেমনি sec of mx tan of mx, এখানে দেখো দুটোতেই mx থাকতে হবে, যেমন sec x tan x, তাহলে কি হয় শুধু sec x + c, তাহলে এখানে sec of mx tan of mx আছে, সেই জন্য sec of mx /m + c, ঠিক আছে। এই হলো আমার টোটাল সূত্র। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করো, যদি এদিকে সূত্রগুলো মুছে দিয়েছি আমি, এদিকে সূত্রগুলো সবই আছে, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে, মুখস্থ করলে তবেই একমাত্র অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে, তাড়াতাড়ি বুঝতে পারবে। লিখে লিখে মুখস্থ করবে, লিখে লিখে মুখস্থ করবে, শুধু মুখস্থ করবে না, তাহলে মনে থাকবে। আচ্ছা, আর দুটো মানে সূত্র ঠিক নয়, অঙ্ক করতে করতে খুব কাজে লাগে, সেই দুটো জিনিস একটু বলে দিই। প্রথমেই দেখো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, ধরো শুধু dx কি হবে, আর সেখানে কিছু নেই মানে কি আছে বলতো, 1 আছে, তাহলে কার ডেরিভেটিভ করলে 1 হয়, x এর ডেরিভেটিভ করলে 1 হয়, সেই জন্য এটা শুধু হবে x + c, মনে রেখো। তাহলে এরকম ভাবে মনে রাখো, তাহলে ইন্টিগ্রেশনের d আছে, মাঝখানে কিছু নেই, মানে ইন্টিগ্রেশনের d উঠে গেল, এই দুটো উঠে গেল, আর বাকি যে পড়ে রয়েছে সে হলো, দেখো সে + c। যদি ইন্টিগ্রেশন এরকম থাকে d অফ রাম থাকে, তাহলে কি হবে বলো তো, এরকম আছে মনে করো, তাহলে ইন্টিগ্রেশন d উঠে যাবে, তাহলে শুধু কি হবে রাম + c। এটা খুব কাজে লাগবে যখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। যাই হোক, মোটামুটি মনে রাখো ইন্টিগ্রেশন আর d পাশাপাশি থাকলে উঠে যায়, পরে যে থাকবে সে যত বড় জিনিসটা হোক না কেন সে হবে। দেখো এর ইন্টিগ্রেশন dx ছিল, তাহলে কি হলো ব্যাপারটা, ইন্টিগ্রেশন d উঠে গেল, শুধু x + c। আর না হলে যদি সূত্র হিসাবে মনে রাখো ইন্টিগ্রেশন dx, মানে কার ডেরিভেটিভ করলে 1 হয় না x এর ডেরিভেটিভ করলে, সেই জন্য x + c। আচ্ছা, যদি দেখো এরকম কয়েকটা ইন্টিগ্রেশন অঙ্ক করতে করতে আসে খুব এই জিনিসগুলো, সেই জন্য বলে দিচ্ছি। ইন্টিগ্রেশন দেখো 1/x dx, ওইটা তো আমরা শিখেছি, log x হয়, 1/x dx log x হয়। আচ্ছা, √x দেখাই, √x dx কি হবে, দেখো √x মানে x এর মাথায় কত, রুট মানে হচ্ছে হাফ,
তাহলে হাফ ডিএক্স। তাহলে দেখো এখানে এক্স এর মাথায় তাহলে কি হবে হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান, তার মানে এক্স এর মাথায় কত হলো হাফ প্লাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার 3/2 বাই এক্স টু দি পাওয়ার 3 সরি এক্স কেন হাফ আর 1 কত হবে 3/2 প্লাস হয়ে গেল একটা কি না প্লাস 3 তাহলে রুট এক্স থাকলে আমরা এইভাবে করে নেবো এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস সি। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্ক করবো। আশা করি সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো, ভালো করে মুখস্থ করবে। এখন আমরা বেশ কিছু সমস্যা সমাধান করব আর হোমওয়ার্কও দেবো। আজকে সহজ সহজ সমাধান করব, পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সেখানে দেখবে একটু এই চ্যাপ্টারের উপরেই একটু কঠিন কঠিন অঙ্কগুলো সমাধান করে দেবো সৌরেন্দ্রনাথ দের বই থেকে। তোমরা ফলো করবে, আশা করি বুঝতে পারবে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে আমাদের। দেখো এখানে অঙ্ক 4টে আমি লিখে রেখেছি। তো প্রথম অঙ্কটা দেখো কি আছে, আমি এখানে আরেকবার লিখছি ইন্টিগ্রেশন। দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -4x dx, তাহলে ইন্টিগ্রেশন -4x dx। দেখো এটা কিসের সূত্র প্রয়োগ হবে, ই দিয়ে আছে মানে ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশনের সূত্র আমার কি ছিল, দেখো ই টু দি পাওয়ার x dx থাকলে আমি কি লিখতাম ই টু দি পাওয়ার x প্লাস c, তাহলে সেই একই আছে। তাহলে ই টু দি পাওয়ার mx এর সূত্র, তাহলে যা আগে তাই ই টু দি পাওয়ার -4x থাকলো, আর তলায় m, m মানে কত -4, এখানে এই -4টাই m এর কাজ করছে, ই টু দি পাওয়ার mx, যদি এখানে mx থাকতো তাহলে ই টু দি পাওয়ার mx বাই m হতো। ঠিক তাই ই টু দি পাওয়ার -4x মানে ই টু দি পাওয়ার -4x বাই -4 প্লাস c। এই হয়ে গেল ইন্টিগ্রেশন প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটা এখান থেকেই করছি। দেখো এখানে ভাগ আছে, দেখো ই টু দি পাওয়ার 5x - 2 ই টু দি পাওয়ার 3x + 3 বাই ই টু দি পাওয়ার x dx। তো এটার ইন্টিগ্রেশন করতে হবে। তা এখানে দেখো যোগ বিয়োগ আছে, সঙ্গে ভাগও আছে। তাহলে ভাগ থাকলে কি করব, ভাগের তো কোনো ফর্মুলা নেই, কিন্তু আমরা এই লবকে হর দ্বারা যে আলাদা আলাদা করে ডিভাইড করতে পারি, ইন্টিগ্রেশন পরে হবে। তাহলে একবার লিখতে পারি, দেখো এরকম আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার x - 2 ইনটু ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস 3 ইনটু 1 বাই ই টু দি পাওয়ার x দেখো dx। এরকম ভাগ ভাগ করে লিখতে পারি, এটা ইন্টিগ্রেশন হচ্ছে না। তারপরে দেখো এবার সূচকের নিয়মে বেশ যখন এক ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ হয়, মানে এই যে সূত্র এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n, বেশ যখন এক ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ এ টু দি পাওয়ার কি হলো m মাইনাস n। তো এটা কি হবে এ টু দি পাওয়ার 5x - x মানে কত হলো 4x - 2 ইনটু এটা দেখো কি হবে ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার x, তাহলে 3x - x ই টু দি পাওয়ার 2x প্লাস 3 ইনটু, আচ্ছা দেখো এরকম সূচকের সূত্র শিখেছিলে, যদি এ টু দি পাওয়ার m থাকে, এটা আমি এটাকে উপরে তুলতে চাই, তাহলে এ টু দি পাওয়ার কি হবে -m, জাস্ট পাওয়ারের সিম্বল চেঞ্জ হয়। তো এখানে ঠিক তাই ই টু দি পাওয়ার x আছে, যদি উপরে ওঠে ই টু দি পাওয়ার -x আর এই হল dx। এইবার তোমরা ইন্টিগ্রেশন শিখেছো যে যোগ বিয়োগ থাকলে আলাদা আলাদা করা যায়, অর্থাৎ একবার এর ইন্টিগ্রেশন একবার এর ইন্টিগ্রেশন একবার এর ইন্টিগ্রেশন। তো আমরা আর এরকম ছাড়ি ইন্টিগ্রেশনতে লিখছি না, একবার ইন্টিগ্রেশন করে রেজাল্টটা লিখছি। এরকম বারবার ইন্টিগ্রেশন লেখার দরকার নেই, আবার ইন্টিগ্রেশন করবে করে রেজাল্টটা লিখে দেবে। দেখো তাহলে ই টু দি পাওয়ার 4x বাই 4 - 2 ই টু দি পাওয়ার 2x বাই 2, এই 2x আর ই টু দি পাওয়ার x এর সব ইন্টিগ্রেশন হচ্ছে, ই টু দি পাওয়ার mx এর ই টু দি পাওয়ার mx বাই m প্লাস তাহলে 3 ইনটু ই টু দি পাওয়ার -x বাই -1, কেন এটা -1 আছে প্লাস একটাই c হয়ে গেল। এইভাবে বড় যে তুমি পরের স্টেপে কি করবে 2 2 কেটে দেবে, আর এটা মাইনাসটা পাশে নিয়ে আসবে। আচ্ছা করেই দিচ্ছি ই টু দি পাওয়ার 4x বাই 4, এটা কেটে হলো ই টু দি পাওয়ার 2x, এটা কেটে হলো এটা কেটে গেছে ই টু দি পাওয়ার 2x হয়ে আছে, এটা কেটে হলো -3 ই টু দি পাওয়ার -x প্লাস c। সিটা লিখতে ভুললে হবে না, c সমান ci, তোমরা লিখবে c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। আচ্ছা দেখো তাহলে এটা আমাদের হয়ে গেল। তো এখানে দেখো একটা ভুল লিখে ফেলেছি, এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার m, এটা n হবে সূচকে, তোমরা জানো কিছুই না, এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n বলেছি, n লিখেছি m, তো যাই হোক এ টু দি পাওয়ার m মাইনাস n হবে। তো এই সূচকে এরকম, তাহলে ইন্টিগ্রেশন ভাগ থাকলে দেখো কি করলাম আমরা ওই আগে আলাদা করে ডিভাইড করে দিলাম, দিয়ে যোগ বিয়োগের আকারে লিখে নিলাম, এক্সপ্রেস করে নিলাম, তারপর অঙ্কটা আমার ইন্টিগ্রেশনের রুলে হয়ে গেল। তবে সিটা লিখতে ভুলে যাবে না, সি মানে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, এই কথাটা অবশ্যই তোমাদের লিখতে হবে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো তো আছে 3 নম্বর অঙ্কটা, ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার -x dx।
এখন দেখো, এখন এখানে তো এরকম কিছু নেই যে একটা ছিল বলে ভাগ করে দিয়েছিলাম 2 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কতে দেখ এখানে দুটো আছে, তাহলে কি করে ভাগ করবে? এরকম থাকলে তো ভাগ করা যায় না, তাহলে অঙ্ক হবে কি করে? কিন্তু অঙ্ক দিয়েছে মানে নিশ্চিত হওয়ার মতো আছে জায়গা। দেখো আমি উপর থেকে e⁴x কমন নিচ্ছি। কমন এরকম নেওয়া যায়? কোথাও e⁴x নেই তো? হ্যাঁ, 4x কমন নেওয়া মানে কি? একে e⁴x দ্বারা ভাগ। আচ্ছা দেখো, কমন নেওয়া একটু বলে দিই, a প্লাস a ইন্টু ধরো, আচ্ছা আমরা কমন বলতে বুঝি ধরো ab প্লাস ac, তাহলে কি করলাম, a যদি কমন যায় তাহলে b প্লাস c, এই তো ব্যাপারটা। আচ্ছা ধরো আমি এরকম বললাম b প্লাস c আছে, এখান থেকে a কমন নাও। বলবে স্যার a কোথায়, আমি a কমন নেবো? হ্যাঁ নেওয়া যায়, দেখো আমি a কমন নিচ্ছি। তাহলে কমন নিতে কি হলো, আমি লিখছি দেখো b বাই a প্লাস c বাই a। কেন হবে না? যা খুশি কমন নিতে পারবো, তোমাকেও কমন নিতে পারবো। এখানে যা কমন নেবো তলায় সেইগুলো শুধু জাস্ট বসিয়ে দেবো। দেখো গুণ করে দেখো এর সাথে মিলে যাবে, যেমন গুণ করলে এটা মিলে যাবে, এটা গুণ করলেও এটা মিলে যাবে। দেখো a কেটে গেল শুধু b, a কেটে গেল শুধু c। তার মানে এখানে আমি a⁴x টা কমন নিচ্ছি। দেখো 4x কমন নেওয়া মানে কি? a⁴x দ্বারা ভাগ। এবার সূচকের নিয়মে ভাগ হলে কি পাওয়ারে বিয়োগ, তার মানে একটা x কমে যাবে, 4x যেহেতু চলে এসেছে a⁴x, আর এখানে যদি 4x বার করে নিয়ে আছে 3x, তাহলে -x e⁻−x, আর তলায় দেখো e⁴x প্লাস e⁻−x আর এই হোল dx। আচ্ছা দেখো তাহলে এটা যা আর এটাও তাই, পুরো একই জিনিস কেটে গেল। দেখো e⁴x প্লাস e⁻−x, x প্লাস e⁻−x, তাহলে পড়ে থাকলো কি e⁴x আর এই dx। এবার সূত্র e⁻mx এর সূত্র কি না, e⁴x বাই 4 প্লাস c। হয়ে গেল অঙ্ক। সিটা লিখবে, সি সমান কত, সিআই তোমরা লিখবে না, তোমরা লিখবে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। প্র্যাকটিসের সময় বারবার বলছি, সিটাকে তোমরা প্রত্যেকটা অঙ্ক শেষে লিখবে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। যদি না লেখো পরীক্ষার সময় ওই দেখবে সি না লিখে চলে এসেছে, এবং নির্দেশ থাকে সি যদি না লেখো তোমার প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা যাবে, এটা মাথায় রেখো। সেই জন্য প্রত্যেকটা অঙ্ক শেষে সি লিখবে, তাহলে তোমাদের অভ্যাস হয়ে যাবে, সিটার পরিচয়টা দেবে, অভ্যাস হয়ে গেলে অটোমেটিক্যালি পরীক্ষার সময় সিট ক্যারেক্টারটা চলে আসবে তোমাদের কাছে। তো আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে যে 4x কমন নিলেই যেটা কেটে যাবে বুঝলাম কি করে? কিছু কিছু অঙ্কের ক্যারেক্টার এখানে বলে রাখি, কিছু কিছু অঙ্কের ক্যারেক্টার তোমাদের জেনে রাখতে হবে। কোন অঙ্ক এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে 4টে কি 5টা কি 6টা অঙ্ক, তাদের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা, যেহেতু এটা তোমার মনে রাখতে হয়। তো যেহেতু দেখো এখানে ভাগের কোনো ইন্টিগ্রেশনের সূত্র নেই, অথচ এরকম একটা থাকলে এরকম ভাগ ভাগ করে দিতাম, যেটা অ্যালজেব্রার যে ভাগ, কিন্তু এখানে তো এরকম প্লাস আছে, করতে পারবো না। তাহলে ওপর থেকে এমন সিস্টেম করতে হবে, এমন কিছু কমন নিতে হবে যেন উপর আর নিচে ইকুয়াল হয়ে এটা কেটে বেরিয়ে যায়, তবেই আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। এই লজিকেই যেতে হবে। তো দেখো যদি এরকম কি কমন নিলে এইটা হবে, যদি বুঝতে না পারো তার একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি। দেখো অঙ্কটা মুছে আমি আরেকবার দেখাচ্ছি, একটা সহজ উপায় আছে। কিরকম না, যেহেতু আমি হর কাটতে চাই ইন্টিগ্রেশনে, তাহলে ইন্টিগ্রেশনে হর যেটা আছে সেটা আগে লিখো, এখানে আগে লিখে নেবো হর যেটা আছে সেটা লিখে নাও। তাহলে এইবার দেখো কি, আমার তো হর লবে এটা ছিল, দেখো হরটা যা ছিল তাই হরটা লবে লিখে দিয়েছি জোর করে, কিন্তু আমার লবেতে এটা ছিল না, এটা ছিল না, ছিল এইটা। তাহলে এখানে কি লিখলে মানে কত দ্বারা গুণ করলে পুরোর সাথে সমান হবে? দেখো একটা মিল করলে অপরটা অটোমেটিক মিল হবে। আমার ছিল e⁵x, লিখেছি কত e⁴x, তার মানে গুণ করতে হবে কত, 5x করতে গেলে e⁴x গুণ করতে হবে। দেখো যেই গুণ করবে সঙ্গে সঙ্গে এটা 5x আর এটা মাইনাস, তার এক বিয়োগ হয়ে যাবে 3x, অটোমেটিক মিলে যাবে। তার মানে e⁴x দ্বারা মাল্টিপ্লাই। তাহলে তোমরা কি করবে, এইটাই একবার উপরে লিখে নেবে, লিখে কত গুণ করলে প্রথমটা মিলে, কত গুণ করলে প্রথমটা মিলে সেটাই লিখবে, অটোমেটিক্যালি পরেরটা মিলে যাবে। যদি অঙ্ক এখানে 2x দিয়ে দিত তাহলে তুমিও পারতে না, আমিও পারতাম না, যে দেবে সেও পারবে না। সুতরাং এমনভাবে অঙ্ক দেবে যেন কমন নিলে পুরোটা এসে যায়, যার জন্য তো অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? দেখো নেক্সট অঙ্ক একটা আছে, কি আছে অঙ্কটা একবার লিখছি। দেখো ইন্টিগ্রেশন e⁻2 log x minus 2 e⁻³ log x এই হোল dx এই আছে। দেখো কি করে করবো। আচ্ছা এর জন্য লগের একটা প্রপার্টি এখানে আমি দেখা পাচ্ছি কাজে লাগবে, তোমরা জানো কিনা বা মনে আছে কিনা জানি না, আমি তাও স্মরণ করিয়ে দিচ্ছি। দেখো এরকম একটা লগের প্রপার্টি ছিল a⁻log of x⁴ a, মানে এর মাথায় লগ কার ঘাড়ে পড়েছে, x এর ঘাড়ে লগ পড়েছে, বেসটা হবে এর মাথায় লগটা রয়েছে এবং লগেরও বেসে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এই রেজাল্টটা কত হয় জানো, শুধু এই xটা হয়।
ঠিক আছে, তাহলে a টু দি পাওয়ার log of x টু দি বেস a এর মাথায় আছে log এর বেস হয়ে, তাহলে এই টোটাল রেজাল্টটা কথাটা প্রুফ করা যায়। log এখন 11 এ তোমাদের সিলেবাসেও এখন নেই, আগে তবু জানতে পারেন লগটা 10 এ চলে গেছে, log 10 না 9 এ চলে গেছে। তো এটা জানো, সে প্রমাণটা দিচ্ছে না, শুধু জেনে রাখো যে যার এর মাথায় আছে আর বেসে যদি এ থাকে তার মানে log কি হয়, এখানে log যার ঘরে পড়ে সেটা হয়, এইটাই হয়। এটা একটা সূত্র হিসাবে জাস্ট মনে রাখবে, রাখলেই হয়ে যাবে। এটা মনে রাখবে সূত্রটা, যে log of a টু দি পাওয়ার log of x টু দি বেস a কত হবে, জাস্ট x হবে। তো দেখো এই লজিকটা এখানে কাজে লাগবে। দেখো এখানে e টু দি পাওয়ার আর log এর পাশে থাকলে পাওয়ার যায়, এগুলো তোমরা জানো, নতুন করে আর বোঝাচ্ছি না। তাহলে দেখো ছিল 2 পাশে, log এর পাশে মাথায় উঠে গেল x স্কয়ার বেস মাইনাস 2 ই। দেখো এখানে দেখো log এর পাশে কত আছে -3, সেই x এর মাথায় চলে গেল -3 হয়েছে, আর এই হোল dx বেস। এইবার দেখো তাহলে e টু দি পাওয়ার, দেখো কিছু নিয়মে বেস এখানে ই আছে, এখানেও কিছু নিয়মে বেস ই আছে, তাহলে e টু দি পাওয়ার log অফ এই x স্কয়ারের ঘাড়ে পড়েছে, বেসটা এই দুটো ইকুয়াল হলে তাহলে শুধু কত হবে x স্কয়ার, আর -2 এখানে ছিল, এও ঠিক তাই লাগবে। e টু দি পাওয়ার log অফ বেস ই আছে, তাহলে এটা কত হবে ওই x টু দি পাওয়ার -3 এই হোল ইন্টিগ্রেশন হয়ে গেল। দেখো আর log বলে কিছু থাকলো না। তো এখানে x স্কয়ার ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা সূত্র কি সূত্র, x টু দি পাওয়ার n dx এর সূত্র কি হয়, যে x টু দি পাওয়ার পাওয়ারে এক যোগ হবে, সংখ্যা তো পাওয়ারে এক যোগ হবে, সেটা তলায় আসবে আর প্লাস c হবে। দেখো তাহলে x স্কয়ার, তাহলে 2 + 1 3। আজকের আমি প্রথম ক্লাস বলে সূত্রগুলো লিখে লিখে করাচ্ছি, পরের যে ক্লাস আমি অঙ্কগুলো করব অবশ্যই তোমরা সূত্র মুখস্থ করবে। পরের দিন এরকম সূত্র লিখে আর করাবো না, জাস্ট অঙ্ক কী করে করতে হয় সেটা শেখাবো। যদি মনে করো ফেস সূত্র লিখে করতে হবে তাহলে শুধু ভিডিও লেন্থি হবে, তোমরা ভালো করে সূত্রগুলো মুখস্থ করবে, তাহলে ধরতে খুব ইজি হবে। আচ্ছা দেখো x স্কয়ার ইন্টিগ্রেশন করলে কত হয় x³/3, তারপর দেখো -2, আচ্ছা x এর মধ্যে -3 আছে, +1 হলে কত হবে, তাহলে -3 + 1 -2 বাই -2 প্লাস c। এই অঙ্ক হয়ে গেল। বড় জোরে এটা তুমি কেটে দেবে, কেটে দিয়ে এটা প্লাস করে লিখে দেবে, ব্যাস অঙ্ক শেষ। আর সিটা লিখবে, অবশ্যই সি লিখবে, সি সমান সিআই, আমি সিআই লিখছি, তোমরা লিখবে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, প্রত্যেকবার আমরা দিচ্ছি। ঠিক আছে, আজকের কয়েকটা 4টে অঙ্ক ছোট ছোট অঙ্ক করালাম। আজকের এই পর্যন্ত। পরবর্তী যে ভিডিওটা আমি আপলোড করব সেখানে আরও কিছু s.n.dey বই থেকে অঙ্ক করে দেবো, কঠিন কঠিন অঙ্কগুলো, পরবর্তী অঙ্কগুলো। এটা একদম প্রথম চ্যাপ্টারের সহজ, সবই অঙ্ক প্রায় সহজ মতোই হবে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, হোমওয়ার্কও দিয়ে দেবো। আর আজকের এই পর্যন্ত, বাই।